বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে আমার 5 নম্বর ভিডিও। তা ওই যে 2 অধ্যায়ের পরে বাকি যে অধ্যায়গুলো আছে, যেমন 3 অধ্যায়, 4 অধ্যায়, 5 অধ্যায় মনে হয় দেখলাম। এই অধ্যায়গুলোতে ঝামেলা আছে। মানে এই অধ্যায়গুলোতে যে টাইপের প্রশ্ন আমি দেখলাম, এগুলো কিন্তু পরীক্ষায় লেখা খুবই ঝামেলা। কারণ এগুলা যেমন মাইক্রোসফট ওয়ার্ডের, এগুলো আসলে পরীক্ষায় আসলে ওগুলা মনে রাখে কোনটা টুলবার কোথায় আছে, এগুলো মনে রাখা কিন্তু খুবই কষ্টকর। মানে যারা প্রতিদিন কাজ করে তাদেরকে লিখতে দিলে লিখতে পারবে না বিষয়গুলো। ওই জিনিসগুলো আসলে প্র্যাকটিক্যাল জিনিস। ওগুলা থিওরিক্যালি লিখতে গেলে আমার মনে হয় মানে উল্টাপাল্টা লেখার সম্ভাবনা খুবই আছে। এই জন্য আমি ওই অধ্যায়ের টপিকগুলো আপাতত বাদ রাখলাম। মানে যেগুলা থেকে প্রশ্ন লেখা আসলে পসিবল মনে থাকবে, আমি সেই অধ্যায়ের ভিডিওগুলো বানানোর চেষ্টা করতেছি। তো দেখো, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, আমরা ওই টপিকগুলোর ভিডিও আমি তোমাকে দিব, পরে দিতেছি। ওগুলো আসলে বলে দেবো কিভাবে তুমি মনে রাখতে পারবা। কারণ সবগুলা জিনিস হচ্ছে ওগুলা প্র্যাকটিক্যাল বিষয়। ওগুলা আসলে মানে মুখস্থ করে লেখা একুরেট ভাবে মানে সো ক্রিটিক্যাল আমি মনে করি। এই জন্যে ওখানে ওই মাইক্রোসফট এক্সেলটা একটু সোজা আছে দেখলাম ওখানে। আর মাইক্রোসফট ওয়ার্ডের যে টপিকস গুলো দেওয়া আছে ওগুলো তো মানে খুবই মুশকিল হয়ে যাবে ওগুলো মুখস্থ করে লেখা। তো যাই হোক, দেখো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ইউনিট 6 আমরা এটা দেখবো এখন। তো দেখো এখানে বলছে তথ্য নিরাপত্তা পরিস্থিতি। আমরা যে মোবাইল বা কম্পিউটারে যে আমরা ডিজিটাল তথ্যগুলো যখন আমরা রাখি, তখন সেটা নিরাপত্তার একটা বিষয় থাকে। মানে ওটা যে নিরাপত্তা ব্যবস্থা তুমি না করতে পারো, তাহলে কি হবে? তোমার তথ্যগুলো হ্যাকিং হয়ে যাইতে পারে, অন্য কেউ দেখতে পারে, নষ্ট হয়ে যাইতে পারে। মানে আহ, সমস্যা হইতে পারে। তুমি অ্যাক্সেস করতে, পাসওয়ার্ড দিয়ে রাখলা, তুমি অ্যাক্সেস করতে পারলা না, বা কোথায় রাখছে তোমার ভাইরাস এসে সেটা খেয়ে ফেললো। এই জন্য তোমার তথ্যগুলার নিরাপত্তার একটা ব্যবস্থা করতে হবে। দেখো, তথ্য নিরাপত্তার মূল লক্ষ্য হচ্ছে এই যে গোপনীয়তা। মানে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি যেন তথ্য দেখতে পারে তা নিশ্চিত করা। মানে যাদের অনুমতি নেই তারা যাতে না দেখতে পারে। যেমন অখণ্ডতা এবং প্রাপ্যতা, এই তিনটা সুন্দর মুখস্থ করে ফেলবা। এবং তথ্য নিরাপত্তা গুরুত্ব: ব্যক্তিগত তথ্য সুরক্ষা, আর্থিক ক্ষতি প্রতিরোধ, প্রতিষ্ঠানের সুনাম রক্ষা, আইন ও নীতিমালা মেনে চলা, তারপরে জাতীয় নিরাপত্তা নিশ্চিত। এগুলো হচ্ছে গুরুত্ব। কি জন্য এই প্রাইভেসিটা ইম্পর্টেন্ট? মানে তোমার তথ্য যে আরেকজন দেখতে পারে, আমার দেশের ইনফরমেশন যদি আরেকজন দেখতে পারে, তাহলে তো তোমার দেশের নিরাপত্তা বলে কিছু থাকলো না। এই জিনিসগুলো এখানে আছে, এই জিনিসগুলো মুখস্থ করে ফেলবা। এই তথ্য নিরাপত্তার গুরুত্ব, এগুলো কিন্তু সুন্দর মুখস্থ করা সম্ভব। আর তথ্য নিরাপত্তার সাধারণ হুমকি আসলে কি কি? এই হুমকিতে আমাদের নিরাপত্তা প্রথমে আছে ম্যালওয়্যার। এই দেখো, মোবাইলে হচ্ছে আমাদের বিভিন্ন কম্পিউটার বা মোবাইলের ওই যে বিভিন্ন সময় যে বিভিন্ন থাকে, আমরা বিভিন্ন অ্যাপস ডাউনলোড দেই। তারপর হচ্ছে বিভিন্ন যে এখন যে ছবি এরকম মানে 50 বছর পরে তোমাকে কেমন দেখাবে, এই টাইপের বিভিন্ন কিছু থাকে। এগুলা বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে আমাদের কম্পিউটার বা মোবাইলে ম্যালওয়্যার ঢুকে। এই কি করে? আমাদের এখান থেকে ইনফরমেশন গুলো পাস করা শুরু করে। মানে তোমার তোমার ফোনের কিবোর্ডে তুমি কি কি চাপতেছো সেটা ইনফরমেশন পাস করে দিতে পারো। তুমি পাসওয়ার্ড, ফেসবুকে লগ ইন করার সময় কি কি পাসওয়ার্ড দেবে, তুমি হচ্ছে বিকাশে মানে টাকা ট্রান্সফার করার সময় কি কি তুমি পাসওয়ার্ড ইনপুট দিলে, সমস্ত ইনফরমেশন গুলো তোমার ফ্রন্ট ক্যামেরা চালু করে তোমার এখানে ইনফরমেশন ফাঁস করতে পারে। সাপোজ তুমি রুমে আসো, ঠিক আছে, হয়তো বা অনেক সময় আমরা রুমে জামা কাপড় চেঞ্জ করি, সে সেগুলার ভিডিও করে ওই যে ওটার ওই ম্যালওয়্যারের মালিক তার কাছে পাঠিয়ে দিল, পরে তোমাকে সে ব্ল্যাকমেইল করলো। তো এটা হচ্ছে ম্যালওয়্যার। তা বিভিন্ন ধরনের এইভাবে হচ্ছে তথ্য চুরি করবে, নষ্ট করবে, তোমাকে হচ্ছে হুমকিতে ফেলবে। এই এটা হচ্ছে ম্যালওয়্যার। তারপরে আছে দেখো ফিশিং। ফিশিং বলতে আমরা যেমন মাছ মারি, ইন্টারমিডিয়েট আছে যে মাছ যেমন হচ্ছে মারি, আমরা মাছকে বোকা বানায় মাছ মারি, ওই রকম ফিশিং হচ্ছে এরকম ভুয়া ওয়েবসাইট। অরিজিনাল ওয়েবসাইটের অবিকল একটা ওয়েবসাইট তোমাকে বানায়া তোমাকে আসলে প্রতারণা করবে যে এটা তো এরকম। তুমি ওখানে যে লগ ইন করবা, তোমার ইনফরমেশন গুলো আরেকজনের কাছে চলে যাবে। তারপরে ওই নতুন মানে অরিজিনাল পেজটা আসবে। তুমি মনে করলা যে আমি তো লগ ইন করতে গেছিলাম, হয়তো কোনো সমস্যা হচ্ছে, কিন্তু তোমার ইউজার নেম পাসওয়ার্ড অলরেডি আরেকজনের কাছে চলে গেছে। সেও তোমার অ্যাকাউন্ট চালাইতেছে, তুমিও তোমার অ্যাকাউন্ট চালাইতেছো। মানে ফিশিং করলে সে যদি পাসওয়ার্ড চেঞ্জ না করে, তাহলে তোমার এখন আরেকজন চালাইতেছে, তুমি জানবাই না। এখন বিভিন্ন বেরোইছে, মানে অপশন বেরোইছে, তুমি এখন যে কোন কোন ডিভাইসে লগ ইন আছে সেটা আমরা তো এটা প্রতিদিন কেউ চেক করি না। আমরা কত লিঙ্কে ক্লিক করি। কিন্তু এই জন্য যারা হচ্ছে, ধরো অনেকের অ্যাকাউন্ট হ্যাক হইতেছে, বলে না অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, কিন্তু কোথাও একটা লিঙ্কে ক্লিক করছে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। পাসওয়ার্ড চেঞ্জ করলে তখন তুমি বুঝতে পারো যে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। পাসওয়ার্ড চেঞ্জ না করলে তোমার এখন আরেকজন যদি চালায়, হ্যাঁ, তুমি বুঝতে, সে তোমার ইনফরমেশন সব দেখতেছে, তোমার গোপনীয় জিনিসগুলো তোমাকে নিয়ে ব্ল্যাকমেল করতে পারে। তারপরে অনুমোদিত, অননুমোদিত পোস্ট, মানে যাদের আনঅথরাইজ অ্যাক্সেস, মানে যেগুলো হচ্ছে
ওই যে বলছে হ্যাকার বা ভিতরে কর্মচারীর অনুমতি ছাড়া সিস্টেমে প্রবেশ করে তথ্য দেখা বা পরিবর্তন, মানে যাদের অ্যাক্সেস নাই তারা ঢুকে তোমার তথ্যগুলো পরিবর্তন করতে পারে যাদের অ্যাক্সেস নাই। তারপরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, মানুষের যে মনস্তাত্ত্বিক দুর্বলতা কাজে লাগে তথ্য বের করে নেওয়া। ওই কাস্টমার কেয়ার সে যে বলে না, আমি বিকাশ থেকে এই যে কি বলছি মনে হয় বলে ওই রকম, তোমাকে বইলা পাসওয়ার্ড টাসওয়ার্ড মানে তোমার কাছে পিন কোডটা নিয়ে নিল। তারপর হচ্ছে ডেটা লস, দুর্ঘটনা যদি মুছে ফেলা বা হার্ড ড্রাইভ নষ্ট হওয়ার ফলে প্রাকৃতিক মানে তোমার যদি এরকম হয় তুমি কোনো কারণে তোমার মোবাইলটা পানিতে পড়ে গেলো বা কম্পিউটার নষ্ট হয়ে গেলো, সেক্ষেত্রে তোমার ডাটাটা হারায় যাবে। তারপর হচ্ছে ডিডস। ডিডস বলতে হচ্ছে এরকম, আমি উদাহরণ দিই, ডিডস এরকম যে সাপোজ আমার মানে তোমরা কোনো স্যারের রুমে প্রাইভেট করতে গেলা, ওখানে তোমরা একটা ছোট রুম, দরজা দিয়ে তোমরা 10 জন বা 20 জন ঢুকতে পারবা। তোমরা যখন তোমাদের তো সাপোজ 9টায় প্রাইভেট হলে তোমরা 9টার সময় এখন ঢুকবা। এখন ওই সময় যদি আইসা ওই ক্লাস 5 এর বাচ্চা যদি এখানে আইসা যদি তোমার দরজাটার মধ্যে এখন 100 জন এসে দাঁড়ায় থাকে, তুমি ঢুকতে পারবা? কখনোই ঢুকতে পারবা না। এই ডিডসটা হচ্ছে এরকম যে বৈধ ব্যবহারকারীকে আটকায় রাখে। এই ডিডোস কিন্তু বিভিন্ন দেশ একটা আরেকটা দেশে আক্রমণ করে, এরকম আক্রমণ করে কি করে, ওই তার যে ওই দেশের যারা ব্যবহারকারী তাদেরকে ওখানে ঢুকতে দেয় না, অন্য দেশটা ওখানে হামলা করে, মানে একসাথে মাল্টিপল কম্পিউটার থেকে এটা কাজ করে। ওইটা সাইবার হামলা যেটা করে, মানে বড় না একটা দেশে ওটা ডিডোস হামলা অনেক সময় করে, ওই ওয়েবসাইটকে ডাউন করে দেয় বা সাধারণ ব্যবহারকারী সেটা আর ব্যবহার করতে পারে না। এই সার্ভারে অতিরিক্ত ট্রাফিক পাঠায়, মানে অপ্রয়োজনীয়, ওই যে বললাম না ক্লাস 5 এর যে 100 জন দাঁড়ায় থাকে তুমি ঢুকতে পারো, কখনোই ঢুকতে পারবে না। তারপর হচ্ছে ম্যান ইন দ্য ডিল, দুই পক্ষের মধ্যে যোগাযোগ হস্তক্ষেপ করে ডেটা চুরি বা পরিবর্তন, মানে তোমার সাথে কাজ মানে তোমার সাথে একটু ডিল করে তোমার বললাম যে আমার এই কাজটা করে দিতে হবে, তুমি অফিসে আসো, তাইলে সেইভাবে তোমার সাথে ডিলিং করেই ওই কাজটা করা হয়। তাইলে এখানে কি হলো, এই তথ্য নিরাপত্তা কি কি আসলে হুমকি, এগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো। তারপর তথ্য নিরাপত্তা নিশ্চিত করার উপায়, এখন তুমি এটা কিভাবে তোমার ডাটাগুলো নিরাপত্তা রাখবা। একটা হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবস্থা করা, তুমি যদি সংখ্যা চিহ্ন এবং অনেক কিছু মিক্স করে দিয়ে ওই যদি আই লাভ ইউ লেখা দাও বা তোমার গার্লফ্রেন্ড নাম বয়ফ্রেন্ডের নাম এগুলা লেখা তুমি পাসওয়ার্ড দাও, ঠিক আছে, তাহলে ওটা খুঁজে বের করবে। তোমার নামের 1 2 3 4 এগুলা কখনোই ব্যবহার করা যাবে না। এবং হচ্ছে এই যে দ্বিতীয় স্তর যে বললাম যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটা হচ্ছে যে আমরা মোবাইলে ভেরিফিকেশন আছে বা বিভিন্ন জায়গায় কোড যায়, সেই কোড যখন সেট আপ করি তাহলে দেখা যায় আরো মানে শক্তিশালী হবে। তারপরে তথ্য এনক্রিপশন, আমরা ডেটা হচ্ছে যে অবস্থায় আছে এই মানে আমাদের এই ডেটাগুলা আমাদের এনক্রিপশন করে রাখি, আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট করে আসছিলাম এনক্রিপশন কি, তোমার ডেটাগুলাকে অরিজিনাল যে ডেটা আছে সেই ডেটা এনক্রিপশন করলে ওই ডেটাগুলো উল্টাপাল্টা করে হয়ে যাবে, মানে অবৈধ ব্যবহারের কাছে গেলে সে ডেটাগুলো ওইভাবে দেখতে পারবে না, মানে সে দেখবে উল্টাপাল্টা কিছু দেখতেছে এরকম। কিন্তু যার কাছে তুমি পাঠাবা তার কাছে ডিক্রিপশন কি থাকবে সে শুধু দেখতে পারবে। এই জন্য আমরা যদি এনক্রিপশন করে রাখি ডেটাগুলো, অন্য কারো হাতে পরেও যদি তাও সমস্যা নাই, কিছুই করতে পারবে না সে। নিয়মিত সফটওয়্যার আপডেট, আমাদের যে অপারেটিং সিস্টেম বা অ্যান্টিভাইরাস আছে এগুলো নিয়মিত আপডেট রাখতে হবে, যাতে হচ্ছে নতুন ভাইরাস আক্রমণ করলে আমাদের অ্যান্টিভাইরাসটা যাতে ওই ব্যাপারে অ্যাওয়ার থাকে। তারপর নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা, এই যে ফায়ারওয়াল ব্যবহার করে অনুমোদিত প্রবেশ ঠেকানো, মানে আমাদের হচ্ছে নেটওয়ার্ক ব্যবস্থা এখন বিভিন্ন অ্যান্টিভাইরাস আছে যেগুলো হচ্ছে তোমার নেটওয়ার্ক সিকিউরিটি দিবে, মানে তোমার ব্যাংকিং ট্রানজাকশন বা বিভিন্ন জায়গায় এরা আলাদা একটা তোমাকে সুরক্ষা দেবে। তারপর নেটওয়ার্কের নিরাপত্তা, সরি হচ্ছে ব্যাকআপ রাখা, মানে প্রত্যেকটা ফাইলের একটা ব্যাকআপ রাখা। ব্যাকআপ রাখলে তোমার এই ডাটাগুলো যদি নষ্ট হয় তুমি তাতে পরবর্তী ব্যবহার, যেমন ক্লাউড ব্যবহার করে আমরা সেই কাজটা করতে পারি। কর্মীদের সাইবার মানে সচেতনতা বৃদ্ধি করা, যে যে সন্দেহজনক যে কোনো লিঙ্ক, এই যে এখানে ক্লিক করলে 50 জিবি মানে মারেন ক্লিক আপনারা গেল আপনার আইডি। তারপরে অ্যাক্সেস কন্ট্রোল, মানে প্রয়োজন অনুযায়ী অনুমতি দেওয়া, অপ্রয়োজনীয় অ্যাক্সেস বন্ধ করা, সবাইকে একই রকম অ্যাক্সেস দেওয়া, যে ব্যবহার করতে পারে না তাকে অ্যাক্সেস দিলে তো ওই তোমার অ্যাক্সেসে 12টা বাজায় দিবে। তারপরে সিকিউর ওয়েব ব্রাউজিং, মানে আমরা সবসময় ব্রাউজ করার সময় এই HTTPS আছে কিনা, হাইপার ট্রান্সফার প্রোটোকল, এস মানে সিকিউর, সিকিউর আছে, মানে এস না থাকলে কখনোই ব্যাংকিং ট্রানজাকশন করা যাবে না। তার মানে আমার HTTPS আছে কিনা সেটা দেখতে হবে, এবং পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে আমাদের একটা পেইড একটা VPN ইউজ করতে হবে, যাতে তোমার লোকেশনটা বা সবকিছু তোমার ডাটাগুলো নিরাপদ থাকে। তাইলে আমার এটাও একটু মুখস্থ করে ফেলতে হবে, এগুলাতে প্রশ্ন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট সিকিউরিটির জন্য এগুলো। তারপর সাইবার কি কি, আসলে সাইবার কি কি অপরাধ, এগুলা ইন্টারমিডিয়েটে পড়ায়, হ্যাকিং, ফিশিং, ম্যালওয়্যার আক্রমণ, আইডেন্টিটি থ্রেট, এগুলা ওই যেগুলা বললাম উপরে, যেগুলো এগুলা হচ্ছে উপরে যেগুলো বললাম যেগুলোতে বাঁচতে চাই এগুলো হচ্ছে সাইবার অপরাধ ধরেন, এগুলো মুখস্থ করে ফেলতে, এগুলো কিন্তু মুখস্থ করা ইজি অনেক। তারপরে সাইবার অপরাধের প্রভাব,
সাইবার অপরাধ আসলে প্রভাব কি কি? ব্যক্তিগত প্রভাব পড়ে, মানে তোমার এই যে মানসিক চাপ, আর্থিক, তোমার টাকা পয়সা চলে যেতে, প্রাতিষ্ঠানিক ক্ষতি হইতে পারে, জাতীয় প্রভাব, মানে জাতীয় বিভিন্ন আমাদের বিভিন্ন গোপনীয়তা বা নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে। তাহলে এগুলো কিন্তু খুব একবার রিডিং পড়লে হয়ে যাবে, এগুলো কোনো কিছু বাদ দেওয়া যাবে না কিন্তু। সাইবার অপরাধ প্রতিরোধের উপায়, কারণ আমরা যেহেতু ওই মাঝের অধ্যায়গুলো দেখলাম যে ওগুলাতে কিন্তু সমস্যা আছে, তার মানে আমাদের এই অধ্যায়গুলো টার্গেট করতে হবে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং হচ্ছে ষষ্ঠ অধ্যায়গুলো টার্গেট করতে হবে। তাই সাইবার অপরাধ এই প্রতিরোধের উপায়, এই যে এখানে এগুলো তো অলরেডি দেখলাম আমরা, ওই আগের ওগুলোই যেগুলো আছে ওগুলোই, ওই দেখো ওগুলি, এই শক্তিশালী পাসওয়ার্ড, ডেটার ব্যাকআপ, সচেতনতা বৃদ্ধি, আইনগত পদক্ষেপ, এই যে নিয়মিত সফটওয়্যার, উপরে যে পড়লাম ওইটাই আবার এটা দেখলে হয়ে যাবে। তারপরে যে ডেনিয়াল সার্ভিস অফ অ্যাটাক বা ডিডোস যেটা বললাম, এই ডিডোসটা কি? ঠিক আছে, এই ডিডোসের ব্যাপারে যেগুলা বললাম সেটা এখানে বলা আছে। ডিডোসের বৈশিষ্ট্য, ডিডোস আসলে কি কি করে, ডিডোসের ব্যাপারে অলরেডি আমরা আপনাদের সুন্দর একটা ব্যাখ্যা দিছি, ওটা দেখলে হবে, ডিডোসটা পড়ে নেবেন সুন্দর, কারণ এটা মোটামুটি একটা বর্তমান যুগে খুব বেশি ব্যবহার করা হয় এটা অনেক জায়গায় সাইবার আক্রমণের ক্ষেত্রে। তো দেখেন এখানে বড় প্রশ্নের মধ্যে ছিল, এখানে কি ছিল, এখানে এই যে তথ্য নিরাপত্তার যে প্রশাসনিক উপায়গুলো, তাছাড়া কি কি হুমকি, তথ্য গুরুত্ব এবং তথ্য নিরাপত্তার সাধারণ হুমকিগুলো কি কি, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সাইবার অপরাধ কি, তারপরে যে হ্যাকিং ও ফিশিং আক্রমণের পার্থক্য, তারপর ম্যালওয়্যার আক্রমণ, এই যে ডিডস এর ব্যাপারে আক্রমণের বৈশিষ্ট্য, ধরন, প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া যায়, তারপরে যে সাইবার সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তথ্য নিরাপত্তা, সাইবার প্রতিরোধ কিভাবে সাহায্য করা যায়। মানে এই টপিকটা আমাদের ভালো করে পড়তে হবে, যেহেতু আমরা অন্য অধ্যায়গুলো একটু স্কিপ করার চেষ্টা করতেছি। তারপর দেখেন কি ম্যানেজমেন্ট, কি ম্যানেজমেন্ট হলো একটি প্রক্রিয়া বা ক্রিপ্টোগ্রাফিতে ব্যবহৃত এনক্রিপশন এবং ডিক্রিপশন কিগুলো সুরক্ষিত তৈরি বিতরণ, মানে আমরা ওই যে বললাম যে এনক্রিপশন করে, ওখানে একটা এই এনক্রিপশন তৈরি করার সময় আমরা হচ্ছে এক ধরনের হচ্ছে কি ইউজ করি, তো বিভিন্ন মানে পদ্ধতি আছে সেগুলি, যেমন কি জেনারেশন, এই যে শক্তিশালী নিরাপদ ক্রিপ্টোগ্রাফি তৈরি করা, তারপরে বিতরণ, এগুলা জাস্ট খালি মুখস্থ করার জিনিস, মুখস্থ করে নেবে এগুলো। তারপরে কি ম্যানেজমেন্টের গুরুত্ব, এই আমরা আসলে এটা ম্যানেজমেন্ট করতে গেলে কি কি করতে হবে, এগুলা কিন্তু মুখস্থ করতে হবে, কারণ এগুলা বাদ দেওয়ার কিছু নেই, সবগুলো ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো একটা আসবে। তারপরে ডিজিটাল স্বাক্ষর, এই ডিজিটাল যেটা সিগনেচার, ঠিক আছে, এই বার্তা তৈরি করা, এই এনক্রিপশন, তারপর যাচাই, মানে আমরা যদি হচ্ছে কোনো কিছু কোথাও, এই যে এখানে দেখো দেখাইছে যে আমরা হ্যালো পাঠাইলাম, দেখো এখানে এই চিত্রটা আমরা দেখো, হ্যালো পাঠাইছে, কিন্তু এইখানে যখন এনক্রিপশন করা ছিল তখন দেখো এই হ্যালোটা দেখো কি অবস্থায় গেছে, যখন সে আবার রিসিভ করছে তখন কিন্তু হ্যালোই দেখতেছে, কিন্তু মাঝখান থেকে কেউ যেটা চুরি করতো তাহলে এই যে হ্যাশ ট্যাশ এগুলা পাইতো, হ্যালো পাইতো না। তার ডিজিটাল স্বাক্ষর আছে, এটা একটু ভালো করে এটা একটু দেখে নিও, এটা তেমন ইম্পর্টেন্ট না। ডিজিটাল সার্টিফিকেট, এটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট আছে, কারণ হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইট গুলাতে আমরা এই সার্টিফিকেটটা ইউজ করা হয়, এটা একটু দেখে না সার্টিফিকেটের ধরন কি কি সার্টিফিকেট আছে দেয়, যেমন আমরা বেশিরভাগ এইচটিটিপিএস এগুলো ব্রাউজারের ক্ষেত্রে ইউজ করি। তারপর হচ্ছে ডিজিটাল সার্টিফিকেটের সুবিধা কি কি, মানে ডিজিটাল সার্টিফিকেট একটু ভালো করে দেখে নিই, এটা এগুলো আমি ব্যাখ্যা করতেছি না, কারণ সব বাংলা পড়া। তারপর দেখো প্রাইভেসির মূল উপাদান, মানে সবগুলো একই রকম জিনিস, খাস জাস্ট খালি এটা মুখস্থ, এই টপিকে সোজা দেখে আমি এটার ব্যাপারে বলতেছি এই অধ্যায়টা। তারপরে প্রাইভেসি রক্ষার উপায়, ওই একই, ওই যে উগলেই ঘুরে উগলেই খালি, ওই দেখো সব একই জিনিস, মানে বারবার একই জিনিস, মানে তোমার কি নতুন করে কিছু পড়তে হবে না, সব একই জিনিস, খালি সার্টিফিকেটটা এখানে একটু দেখে নিবে, আর ওগুলো প্রাইভেসি ওগুলো সব সব একই জিনিস। তারপরে ডেটা সিকিউরিটি, ওই সিকিউরিটির উদ্দেশ্যে প্রথমে যেটা দেখলাম, তারপরে ঝুঁকিগুলো ওই যে প্রথমে যেগুলো দেখলাম ওগুলোই, ডেটা সিকিউরিটি নিশ্চিত করা, ওই যে কি কি আমরা ডেটা, মানে কিভাবে ডেটা সিকিউর করবো সেটার ব্যাপারে। তারপরে হচ্ছে এটা ভালনারেবিলিটি, এটা হচ্ছে আমার হচ্ছে এই প্রোগ্রামে যে বলছে এটা কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক থাকা দুর্বলতা বা ফাঁক, যা অননুমোদিত ব্যবহারকারী হ্যাকার দ্বারা শোষণ বা হয়ে যেতে, মানে শোষণ করা যেতে পারে। এটি তথ্য নিরাপত্তার একটি প্রধান ঝুঁকি, এর মাধ্যমে সিস্টেমে প্রবেশ, ডেটা চুরি, ধ্বংস, সেবা ব্যাহত করা সম্ভব। মানে আসলেই তোমার সিস্টেমের আসলেই কি কি দুর্বলতা আছে, বলছে কোনো প্রোগ্রাম অ্যাপ্লিকেশন থাকা ত্রুটি বা বাগ হ্যাকারদের সিস্টেমে প্রবেশ করার সুযোগ দেয়,
অপারেটিং সিস্টেম এই জন্য কি করে জানো, বিভিন্ন যেমন গুগল আছে আর কি করে, এটা অপারেটিং সিস্টেম বানানোর পরে হ্যাকারদের অফার দেয় যে আমার সিস্টেমে যদি তুমি ভুল ধরতে পারো তোমাকে $100 উপহার দিব। গুগল বা বিভিন্ন বড় বড় কোম্পানি, মাইক্রোসফট এরা কাজ করে এটা। যদি ওইটা হ্যাকার, বড় বড় হ্যাকারদের ডাকে ওরা, ডাইকে বলে যে আমার প্রোগ্রামের সিস্টেমে ভুল ধরো তুমি, বা হ্যাকিং করো বা এটা করো। যদি যারা বড় বড় হ্যাকার তারা ওইখানকার হয়তো বাগ গুলা খুঁজে পায়, তাদেরকে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট ওই কোম্পানি দিয়ে দেয়। এতে গুগলের লাভ কি, পরবর্তীতে কোনো হ্যাকার আর হ্যাকিং করে তাদের সিস্টেমে মানে ঢুকতে পারবে, কারণ বিশ্বে বড় বড় হ্যাকাররা এসব চেষ্টা করে, কারণ ওখানে হিউজ একটা অ্যামাউন্টের টাকাটা দেয়, যাতে ওরা ওই জিনিসটা সব করে ফেলায়। ঠিক আছে, এখন চোরকে যদি ডেকে আনো তোমার বাসায় যে আসলে দেখো তুমি কোন কোন পাঁচটা চুরি করা যাবে, এখন এক্সপার্ট চোর যদি ধরে আনো, সে দেখাই দিলে এখান থেকে খোলা যাবে, তুমি ওইখানে শক্তিশালী করলা, তাহলে পরবর্তীতে কোনো চোর আর চুরি করতে পারবে না। সেই সিস্টেমটা এরা করে। তারপরে হার্ডওয়্যার দুর্বলতা, আমাদের কম্পিউটারের ডিভাইস গুলো ফিজিক্যাল মানে সীমাবদ্ধ ত্রুটি যদি থাকে সেক্ষেত্রে ওগুলো ঠিক করে নেওয়া। নেটওয়ার্কের দুর্বলতা, যে আমাদের ওয়াইফাই যদি ইউজ করি বা আমরা যদি শেয়ার লাইন ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু এই নেটওয়ার্ক মাধ্যমে তোমার হচ্ছে বিভিন্ন মানে তথ্য চুরি হয়ে যেতে পারে। তারপরে মানবীয় দুর্বলতা, অনেক সময় আমরা ব্যবহারকারী আমরা হচ্ছে ভুলবশত বিভিন্ন জায়গায় ক্লিক করি, মানে আমরা মানুষ তো ভুল হইতে পারে, ওই যে বললাম না বিভিন্ন লিঙ্কে ক্লিক করে ফেলে, একটা হয়তো সুন্দর মেয়ের ছবি দেখলাম বা একটা বললো যে আমার এখানে কিছু টাকা দিবে, একটা নিউজ, হাঁকা একটা নিউজ দিল, তুমি সেখানে ক্লিক করলে দেখেন একটা জবের অফার আছে, ঢুকে পড়লো তুমি। তারপর প্রক্রিয়া বা নীতি দুর্বলতা, মানে আমরা অনেক সময় হচ্ছে প্রতিষ্ঠানের হচ্ছে এই নীতি বা প্রক্রিয়ার মধ্যে কিছু ফাঁক ফোকর থাকে সেগুলা। তারপর হচ্ছে এই ভার্নারেবিলিটি চিহ্নিত করার হচ্ছে উপায়, এটা হচ্ছে এই প্রথম হচ্ছে দেখো নিরাপত্তা অডিট আছে, মানে আমরা আসলে এটা কিভাবে এটা সিকিউর করতে পারি। এই হচ্ছে ওই প্রতিষ্ঠানের হচ্ছে নেটওয়ার্ক সিস্টেম বা সফটওয়্যার নিয়মিত হচ্ছে পর্যালোচনা করা, যে ঠিক মতো সেগুলো আছে কিনা। তারপর হচ্ছে এই যে হচ্ছে আরো বাকি যে জিনিসগুলো আছে এগুলা জাস্ট খালি একটু মুখস্থ করে নিয়ে এগুলা জাস্ট বাংলা পড়া, এগুলা আমি স্কিপ করলাম, একই অবস্থা ওই আগে যেগুলা পড়লাম ওগুলাই, জাস্ট খালি ওই মানে একই জিনিস বারবার দিয়ে দিছে, এই যে এই জন্য এই টপিকটা আমি বললাম যে এটা মানে সোজা আছে, কারণ সবগুলি একই জিনিস, ওই দেখো ওই যে জেলে জেলে পড়লাম এগুলো একই, সব একই, সব এক। তারপর হচ্ছে থ্রেটের ধরন, মানে কি কি আসলে থ্রেট আসতে পারে এই তোমার নিরাপত্তার ক্ষেত্রে। প্রথম হচ্ছে প্রাকৃতিক থ্রেট, এই যে প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন ভূমিকম্প বা হচ্ছে অনেক সময় দেখা যে শর্ট সার্কিট হয় বা হাই ভোল্টেজ আছে, সেগুলো হতে পারে মানুষ সৃষ্ট, মানে তোমার হচ্ছে সিস্টেমের তোমার দ্বারা কিছু মানে তোমার ভুলের কারণে কিছু হইলো এরকম। প্রযুক্তিগত থ্রেট, এগুলা জাস্ট খালি একটু মুখস্থ করা জিনিস, এগুলো মুখস্থ করে নিও এগুলা জাস্ট। তারপর হচ্ছে রিক্স, এগুলা জাস্ট বাংলা পড়া, এগুলো একটু দেখে নিও। ওই ডেটা মানে ওই যে প্রথমে যে কয়টা জিনিস পড়লে আর খালি জাস্ট খালি মানে একটু রিডিং করে নিলেই তুমি এগুলা উল্টা পাল্টা করে কিছু লিখতে পারবা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তারপরে ম্যালওয়্যারের কথা, ম্যালওয়্যার তো আমরা আগেই বললাম যে ম্যালওয়্যার কি জিনিস, ওই একই দেখো ওই যে ম্যালওয়্যার দ্বারা কি কি প্রবলেম হয়, ওই যে প্রথমে যেগুলো বললাম ওগুলোই, মানে মানে ওগুলোই সবসময় একই জিনিস। ম্যালওয়্যার কি করে, ওই দেখো যে ডেটা চুরি, সিস্টেম চুরি, অনুমতি নিয়ন্ত্রণ, তারপরে গোপনীয়তা লঙ্ঘন, ওইগুলো যেগুলো আছে অর্থনৈতিক ক্ষতি যা আছে ওগুলো। ম্যালওয়্যার প্রতিরোধের উপায় কি, ওই যে আগেরটাই, সিকিউরিটির যে উপায়গুলো সেগুলোই, অ্যান্টিভাইরাস ই করতে হবে, তারপর সিস্টেম আপডেট রাখতে হবে, এই যে সন্দেহজনক লিঙ্ক বা এগুলোতে ক্লিক করা যাবে না, ফায়ারওয়াল বা আমাদের নেটওয়ার্ক সিকিউরিটি নিয়মিত ব্যাকআপ রাখতে হবে, মানে যা আছে ওইগুলো একই রাখছে, একই পড়া সব। তারপর হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আছে, এটা দেখো প্রতিরোধের উপায় বলছে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে এগুলা আমাদের যেগুলা কাজ করে থাকে আসলে ইঞ্জিনিয়ারিং, যেমন হচ্ছে ফিশিং বলছে, ফিশিং মানে কি, ওই যে বললাম যে মাছের মতো আমাকে টোপ দেয়, তারপরে তোমাকে হচ্ছে ওই বিভিন্ন হচ্ছে মেসেজ দেয়, ওটিপি পাঠায় তোমার বিভিন্ন জায়গায়, তো এগুলা এগুলা একটু, এটা চার্ট তোমার দরকার নেই, যে এখানে হচ্ছে ক্ষতি কি কি হইতে পারে, যেমন হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, পরিচয় চুরি, বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্রতিরোধ উপায়। প্রতিরোধ উপায় হচ্ছে ওই যে আগে যেগুলো পড়লাম ওগুলো এখানে দিছে, যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যে কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না, তারপরে ওটিপি কাউকে দেওয়া যাবে না, সন্দেহজনক কোনো হচ্ছে মেসেজ আসলে সেগুলাতে ক্লিক করা যাবে না, তোমার মোবাইলে মাঝে মাঝে মেসেজ আসে বা বিভিন্ন যে উপবৃত্তির কথা বলে এটা সেটা, তারপরে ব্যাংকিং তথ্য শেয়ার করা যাবে না, তোমার নেটওয়ার্ক তোমার প্রাইভেট মানে মানে পাবলিক প্লেসে ওয়াইফাই ইউজ করা যাবে না, নিয়মিত সব ফোনের সফটওয়্যার গুলো আপডেট রাখতে হবে, এগুলোই হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যে টাইপের গুলা ই হয়। মানে এখানে বলছে সোশ্যাল ইঞ্জিনিয়ার হলো মানুষকে
প্রভাবিত বা প্রতারণার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য, পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের মানে আমরা যেগুলো হচ্ছে সাধারণত ফেসবুকের মধ্যে দেখে থাকি। ফেসবুক বা সোশ্যাল ইঞ্জিনিয়ার মধ্যে আর ফেসবুক বুঝো না, মানে আমরা সাধারণত বেশিরভাগ ফেসবুক চালাই, ওইখানেই মূলত আমরা ফাঁদে পড়ি। ওই যে ওইখানেই দেখি তো, ওই যে ওইখানে দেখি তো ঢুকি আমরা। দেখো একটা লিঙ্ক দিল, ওই বললাম না, এটা বললো যে এখানে চাকরির অফার আছে, বা তোমাকে দিল যে এখানে ক্লিক করলে এই 50 জিবি পাবেন, এইটা আপনার কাজ হয়ে গেল। এটি প্রযুক্তিগত হ্যাকিং নয়, বরং মানুষের বিশ্বাস ও মানসিক দুর্বলতার উপর ভিত্তি করে পরিচর্যা হয়। মানে এটা কিন্তু কোনো প্রযুক্তি নেই, বাট তোমাকে একটা ফাঁদে ফেলে, যে বললো যে আপনার 50 জিবি পাবেন, বা এখানে এই জব আছে, এটা ক্লিক করলে, বা এইচএসসি রেজাল্ট প্রকাশ হয়েছে আজকে, এইভাবে বলে দিল। আপনি তাড়াতাড়ি ঢুকুন, এই তাই যেমন রেজাল্ট পাবলিশ হয়েছে, ঢুকে আপনি যাবেন, আপনার এই লিঙ্ক থেকে ওই লিঙ্কে, ওই লিঙ্ক থেকে ওই লিঙ্কে, আপনার ঘুরতে ঘুরতে আপনার দেখবেন আরো জায়গায় নিয়ে গেছে, আপনার মনেই নেই কোন জায়গায় ঢুকছেন আপনি, আপনার ক্যাসিনো নিয়ে গেছে আপনাকে, দেখবেন আপনি ক্যাসিনো খেলতেছেন, পরে আপনি এই অবস্থায় নিয়ে যাবে আপনাকে। তো এই হচ্ছে এগুলা, এটা আপনার মানুষের মানসিক দুর্বলতা কাজে লাগে এই কাজটা করে। তাই আমরা এই কাজটা শুরু হয় কোথা থেকে? ওই ফেসবুক থেকে শুরু হয়, নয় মানে এসএমএস, আমরা ম্যাক্সিমাম 99% ফেসবুক থেকে এই কাজগুলো করি। তারপর হচ্ছে হ্যাকিং। হ্যাকিং এর ব্যাপারটা অলরেডি আমরা বলছি, হ্যাকিং কয়েক ধরনের হতে পারে। এই যে যে হোয়াইট হেড হ্যাকিং, তারপর হচ্ছে ব্ল্যাক হেড হ্যাকিং, আর হচ্ছে গ্রে, এটা কয়েক ধরনের। হোয়াইট, যারা যারা ইথিক্যাল হ্যাকার বলি আমরা। তো এগুলা হ্যাকিং এর একটু ধরনগুলো দেখে নিও। আর হ্যাকিং এর হচ্ছে পদ্ধতি ওই একই পদ্ধতি, ওইগুলাই ফিশিং, ম্যালওয়্যার অ্যাটাক, তারপর হচ্ছে এই যে, তারপর হচ্ছে ব্রুস ফোর্স আক্রমণ। এটা হচ্ছে পাসওয়ার্ড অনুমতি করে সম্ভাব্য কম্বিনেশন, মানে কম্বিনেশন করে চেষ্টা করা ধারাবাহিকভাবে, মানে অনেকগুলো পাসওয়ার্ড মানে উল্টা পাল্টা করে দিয়ে চেষ্টা করা। তারপরে এসকিউএল ইনজেকশন, মানে যে আমাদের এসকিউএল যে ডেটা, মানে ডেটাবেস প্রোগ্রামিং এর মধ্যে ওইখানে এক ধরনের সিস্টেম আছে, ওইখানে ঢোকার চেষ্টা করে, কারণ ওইখানে ঢুকলে তো তোমার সব তথ্যই পাওয়া যাবে। তারপরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে ডিডোস। এগুলো হচ্ছে এই হ্যাকিং এর সাধারণ পদ্ধতি, মানে হ্যাকিং করতে গেলে এই জিনিসগুলো তারা আনে, এগুলো ওই যে একটু দেখলে কিন্তু হয়ে যাবে। হ্যাকিং প্রতিরোধের ওই আগের গুলাই, আগের সব। দেখছো এই অধ্যায়ে কত মজার আর হচ্ছে ইজি। তারপর হচ্ছে প্লেজারিজম, এটা হচ্ছে জানি তো, আমরা এই যে কি করি, হ্যাঁ একটা লেখা ফেসবুকে পাইলাম বা কোথাও পাইলাম, এই মার কপি কপি করে চালাই দিলাম, কে লেখছে, আমি তো লিখে দিলাম, আমি পোস্ট করলাম, মানে ওটা আমার, কে লেখছে লেখছে। তো এটা হচ্ছে অন্যের লেখা চুরি করে নিজের নামে প্রকাশ করা হচ্ছে প্লেজারিজম। তো এখানে কয়েক ধরনের হচ্ছে প্লেজারিয়ামের হচ্ছে ধরন দেখছে, এইখানে দেখো মাত্র 4টে ধরন আছে, তবে হচ্ছে ইন্টারমিডিয়েট বই আমাদের অনেকগুলা প্লেজারিয়ামের ধরন এবার নতুন করে সংযোজন করছে, তাইলে একটু দেখে নিও। আর এটা চিহ্নিত করার উপায়, এই যে কিছু হচ্ছে চেকার আছে, প্লেজারিয়াম চেকার আছে, এগুলাতে তুমি চেক করতে পারবা যে এটা আসলে ইন্টারনেটে কোথাও চুরি করছে কিনা, ইউনিক কিনা চুরি করতে পারবা। সূত্র যাচাই, উদ্ধৃতি ও সূত্র যাচাই করে তুমি দেখতে পারবা, লেখার হচ্ছে মান যাচাই করা যাবে। তারপরে হচ্ছে বিভিন্ন এগুলা, এই কয়েকটা ধরন এখানে আছে। তা আমরা হচ্ছে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ওগুলাতে জাস্ট ঢোকায় দিয়ে চেক করলেই হয়ে যায়, আমরা চেক করতে পারি অনলাইনে। তো এগুলা তুমি একটু মুখস্থ করে নিও, যেহেতু বাংলা পড়া, এগুলা মুখস্থ করে নিয়ে হবে। আর প্রতিরোধের উপায় কি, মানে প্লেজারিজম কিভাবে আমরা এই চুরিটা রোধ করব। এখন দেখবা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইটের মতো যে একটা এক ধরনের সফটওয়্যার ইনস্টল করা যাবে সিস্টেম আছে, তুমি কপি করতে পারবা না, মানে ওখান থেকে তুমি কপি করতে পারবে না। যেমন ফেসবুকে এখন অনেক জায়গায় একটু প্রাইভেসি সেট করে দিলে দেখো ওই ছবিটা স্ক্রিনশট নেওয়া যায় না, এই টাইপের কিছু করে রাখে। যতই করুক, চুরি যে করবে তা চুরি করার মেলা বুদ্ধি, সে তখন ওই যে ওখান থেকে ই করে নেয়, কম্পিউটার দিয়ে তো আমরা সুন্দর করে এটা অন্য সিস্টেম করে নিতে পারি। লেখা ওইখান থেকে বিভিন্ন সিস্টেমে নেওয়া যায়, এইচটিএমএল কোডে ঢুকে ওখান থেকে লেখা কপি করা যায়, মানে মেলা রকম বুদ্ধি আছে। যাই হোক, প্লেজারিয়াম প্রতিরোধের উপায়গুলো একটু মুখস্থ করে ভালোবা। তারপরে ফিশিং, ফিশিং এর ব্যাপারে অলরেডি আমরা বলছি, ফিশিং একটা গুরুত্বপূর্ণ টপিক এই অধ্যায়ে, ফিশিংটা ভালো করে পড়তে হবে। এটা হচ্ছে ফিশিং এর ধরন, কি কি ধরন হইতে পারে, আর হচ্ছে প্রতিরোধের উপায় ওই আগে যেটা বললাম ওইটাই, আগেরটাই ওই। আর একটা সফটওয়্যার পাইরেসি, এই যে পাইরেসি বলতে ওই যে আমরা বলি না মুভি পাইরেসি, মানে একজন সফটওয়্যারটা বানাইছে আর সবাই নিয়ে ওটা চালাইতেছে, মানে সিস্টেম করে। তা আমরা যেমনটা করি, মানে বেশিরভাগ আমরা বাঙালি সফটওয়্যার ইউজ করি সব পাইরেসি সফটওয়্যার, মানে এক জায়গাতে ইন্টারনেটে কোড টোড নিয়ে ওগুলা সিস্টেম করে চালাই। পাইরেসির ধরনের এটা একটু দেখে নিও, মানে যেমন এই যে মাইক্রোসফট অফিসের এই যে
সিডি আমরা মাইক্রোসফট অফিস কেউ টাকা দেখে নি, সবাই ফ্রি চালাই, মানে ওই রকম। তো এটা একটু দেখে নিও। আর এটা চিহ্নিতকরণের উপায়, মানে এই অধ্যায়ের কোনো টপিকে বাদ দেওয়া যাবে না, অ্যাকচুয়ালি সব আমাদের পড়তে হবে, মানে মন খারাপের কিছু নাই। তারপরে ভাইরাস, এই ভাইরাস ইম্পর্টেন্ট আছে একটু, ভাইরাস একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে স্পাম, স্পামিং যেটা বলি, মানে তোমাকে অযথা বিরক্ত করা, মানে যেটা তোমাকে যে হচ্ছে মানে বারবার একই মেসেজ দিয়ে বিরক্ত করতেছে, এটা হচ্ছে স্পামিং বলা হয়। মানে যেটা দিয়ে তুমি হচ্ছে বিরক্ত হয়ে যাবে, একই জিনিস বারবার দিয়ে তোমাকে বিরক্ত করতেছে, এটা স্পামিং। স্পামিং হচ্ছে এই এই ভাইরাসটা ইম্পর্টেন্ট, স্পামিংটা একটু কম ইম্পর্টেন্ট, মানে একটু তুমি এটা একটু কম ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অ্যাডওয়্যার। অ্যাডওয়্যার হলো এক ধরনের হচ্ছে সফটওয়্যার যা ব্যবহারের অনুমতি ছাড়া বিজ্ঞাপন দেখায় বা পপ আপ তৈরি করে। এটি প্রায় ফ্রি সফটওয়্যার যুক্ত, মানে যে আমরা হচ্ছে কি ওই যে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল দিয়ে হাঁকাও দেখো অ্যাড দেখাইতেছে, ওই রকম তোমার অনুমতি নাই, এমনি দেখাবে তোমাকে, ওই 20 সেকেন্ডে অ্যাড যাবে, তারপরে তোমার ওই সফটওয়্যারটা চলবে। তো এইরকম এর কি কি বৈশিষ্ট্য এটা বলছে। এটা তোমার হচ্ছে যে ফ্রি থাকে, এটা হচ্ছে সিস্টেমকে দ্বিগুণিত করে, ফাইলের ডাটা সরাসরি ক্ষতি করে না, মানে এটা ক্ষতি করে আস্তে আস্তে তোমার এটা ক্ষতি করার রাস্তা তৈরি করে দেয়, ব্রাউজারে আচরণ পরিবর্তন করে দেয়, মানে এগুলা চালাতে খুব কিন্তু রিস্কি, মানে এগুলার মাধ্যমেই মূলত হচ্ছে এক জায়গায় তার, মানে এগুলাতে সাধারণত দেখা পাওয়া যে হচ্ছে ওই বিভিন্ন ক্ষতিকর অ্যাড এগুলোতে দেখায় ম্যাক্সিমাম টাইপের। তো এটা অ্যাডওয়্যারের ধরন, এই যে কয়েকটা এখানে ধরন দিয়েছে। পপ আপ বলতে যে সামনে ভাইসে ওঠে পপ আপ করে, মানে তুমি হুট করে তোমার এখানে একটা সামনে আসবে, ওটা পপ আপ করে আসবে এইরকম। তো এটা একটু দেখেন, এটা হচ্ছে আমরা এটা প্রতিদিনই শিকার হই, মানে কিন্তু হচ্ছে এটা নতুন জিনিস তোমাদের কাছে, আমি এটা এতদিন লক্ষ্য করিনি অ্যাডওয়্যার বলে, এটাকে রেগুলার দেখি কিন্তু আমি টার্মটা জানতাম না। তারপরে ম্যালওয়্যার, ম্যালওয়্যার তো অলরেডি আমরা আগেই দেখছি, ঠিক আছে। ম্যালওয়্যার কি জিনিস, ম্যালওয়্যারটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। ম্যালওয়্যার এটা মোটামুটি বহুল ব্যবহৃত জিনিস, এটা একটু ইম্পর্টেন্ট, এটা দেখবা অবশ্যই, দেখো ম্যালওয়্যারটা ভালো করে। ম্যালওয়্যার প্রতিরোধ ওই যে ওগুলাই দেখছো, একটা তোমাকে যেটা বললাম ওই যে সবগুলার কিন্তু একই জিনিস, যে বুদ্ধিমান সে একটা পড়বে, বাকিগুলো সব খালি স্কিপ করে যাবে, ওই কিন্তু সবকিছু পড়বে না, ওই একটা পড়ে বাকি সব লিখবে। দেখছো এই দেখো সবগুলো একই জিনিস, ব্যাকআপ এটা সব কিন্তু একই জিনিস, একই না সবে। তো দেখো এই যে ম্যালওয়্যারের যে ম্যালওয়্যারের কি সুন্দর প্রশ্ন ছিল এখানে, তো ওই আমাদের হচ্ছে ওটা পড়লে কিন্তু হয়ে যাবে, একটা দিয়েই সব হয়ে যাবে। স্পাইওয়্যার, এটা হচ্ছে ওই ম্যালওয়্যারের যে আমরা এটা হচ্ছে ওই রকম ক্ষতি করে হচ্ছে সফটওয়্যার অনুমতি ছাড়া তাদের হচ্ছে কম্পিউটার মোবাইলে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে, মানে ওইটা ওই রকম বললাম যে, আর তৃতীয় পক্ষের কাছে থার্ড পার্টির কাছে যাবে, যে বললাম না তোমার মোবাইলে ঢুকে গেল আর হচ্ছে সে ইনফরমেশন তার কাছে পাঠাইতেছে, তারপর তোমাকে ব্ল্যাকমেইল করবে। এই কি লগ ইন তথ্য, পাসওয়ার্ড, ব্রাউজিং হিস্ট্রি, মানে তোমার সমস্ত যা করতেছে সব থার্ড পার্টির কাছে পাঠাই দিতেছে। এটা তোমার সিস্টেমকে দীর্ঘত করে ফেলবে, মানে পরিচিত গোপন, মানে গোপন তোমার মানে অনুমতি ছাড়া হচ্ছে লুকিয়ে অনেক সফটওয়্যার ইনস্টল করবে। তারপরে অনেক সময় তুমি হচ্ছে তোমার কম্পিউটার নিয়ন্ত্রণ হারায় ফেলাবা। তারপর ব্রাউজারে আচরণ পরিবর্তন, হাঁকাও একটা ট্যাব ওপেন হইতেছে এরকম। তাও তোমার ব্যক্তিগত অবশ্যই প্রাইভেসি লঙ্ঘন, এটা ধরন বলে দিচ্ছে কি কি, এই কি কি ধরনের, যেমন কি লগার আছে, ওই যে মানে কি বললাম না তুমি হচ্ছে পাসওয়ার্ডে কি কিবোর্ডে মানে কি কি পাসওয়ার্ড ছাপ্পা সেগুলো সে দেখতে পারবে। টারজান মানে টারজান একটা ওই যে ভাইরাস আছে, এইটা হচ্ছে কি করবে তোমার ওই যে চুরি সিস্টেম নিয়ন্ত্রণ তোমার আন্ডার থাকবে না। তারপরে ট্র্যাকিং বা কুকিজ, মানে আমরা ব্রাউজারে হচ্ছে আমরা যখন কিছু করি সেগুলো হচ্ছে ওখানে হচ্ছে আমাদের তথ্যগুলো ব্রাউজার হিস্ট্রিতে থাকে, তা হচ্ছে এই এটা কইরা তোমার হচ্ছে এগুলা চুরি করতে পারে, চুরি করে তোমার এগুলা ওই অনুযায়ী তোমাকে হচ্ছে অ্যাড দেখাইতে পারে। মানে আমাদের যে আমরা ব্রাউজার ইউজ করি, আমরা তো বিভিন্ন কিছু সার্চ করি, যেমন ফেসবুকে আমাদের অ্যাড দেখায়, কেমন করে অ্যাড দেখায়, তুমি একটা খালি শার্টে টি শার্টে একটা অ্যাডে ঢুকবা, তোমাকে সারাদিন টি শার্টই দেখাবে, তুমি একটা থ্রি পিস দেখবা, তোমাকে সারাদিন থ্রি পিস দেখাবে, তুমি তুমি যার ভিডিও দেখবা তোমাকে ওই ওই রকম, মানে যার একটা ওই রকম অ্যাডে ক্লিক করবা তোমাকে দেখবা সারা ফেসবুক তোমার ওই অ্যাড দিয়ে ভাড়ায় দিচ্ছে। তো এগুলো একটু জাস্ট একটু দেখলেই হয়ে যাবে, ইন্টারমিডিয়েট পড়ছো এগুলো, আমি ওই দেখো ওই যে আবার এটা প্রতিরোধের উপায় কি ওই একটাই, ওইগুলি সব একই। তারপরে দেখো অ্যান্টিভাইরাস সফটওয়্যার,
তা আমরা হচ্ছে এই যে এগুলো সবকিছু দেখলাম, এগুলাতে বাঁচতে আমাদের কি করতে হবে, একটা অ্যান্টিভাইরাস লাগাইতে হবে। তো এই সব কিছুতে সুরক্ষা দেবে। এটা কি ম্যালওয়্যার শনাক্ত করবে, রিয়েল টাইম সুরক্ষা, মানে তোমাকে সাথে সাথে সুরক্ষা দেবে, স্ক্যানিং ভাইরাল তোমার রেগুলার স্ক্যান করবে, অটোমেটিক সফটওয়্যার আপডেট করতে হবে, ব্যাকআপ বা পুনরুদ্ধার, মানে ডাটা ব্যাকআপ বা রিকভারি করতে সাহায্য করবে। তারপরে নেটওয়ার্কে তোমার হচ্ছে এই নিরাপত্তা দেবে, তোমার অনলাইন ব্যাংকিং যেটা সেটা নিরাপত্তা দেবে। তা হচ্ছে এই অ্যান্টিভাইরাসের কয়েকটা ধরন আছে, মানে কি কি অ্যান্টিভাইরাস তোমার কি দেবে, যেমন অ্যাভাস্টের কথা বলছে এখানে। তারপরে ইন্টারনেট সিকিউরিটি, যেমন হচ্ছে নর্টন ক্যাসপারসি একটা কথা বলছে, যেমন ইন্টারনেট আমি যেমন ইসেট ব্যবহার করি। তবে এইগুলা ক্লাউড বেস আছে, যেমন হচ্ছে ক্লাউড বেস এগুলা কিছু আছে, যেমন পান্ডা পান্ডা আছে, পান্ডা ক্লাউড অ্যান্টিভাইরাস আছে। এই যে হাইব্রিড অ্যান্টিভাইরাস আছে, যে আমি এটা ইসেট ব্যবহার করি, এই যে হোম সিকিউরিটি ইউজ করি। এটা হচ্ছে লোকাল এবং ক্লাউড। ক্লাউড ভিত্তিক মানে বলছে এরকম যে তোমার এখানে কম্পিউটারের মধ্যে কিছু হইলে, বা একজন মানে হ্যাকার তোমার কম্পিউটার আক্রমণ করছে, তাহলে হ্যাকারের কম্পিউটারে হচ্ছে ওয়েবক্যাম চালু করবে, চালু করে হ্যাকারের ছবি বা হচ্ছে কি কি করতেছে সেগুলো তোমার ওই যে ইন্টারনেট যে অ্যাকাউন্ট আছে সেখানে পাঠিয়ে দেবে, তুমি দেখতে পারবা তোমার অ্যাকাউন্ট আসলে কে কি করতেছে। মানে অন্যের কন্ট্রোলে গেলে সেই কাজটা করবে এই হাইব্রিড অ্যান্টিভাইরাস। তো ইলেকট্রিক অ্যান্টিভাইরাসের ধরনটা, অ্যান্টিভাইরাসটা ইম্পর্টেন্ট আছে যেহেতু, মানে ওখানে ম্যালওয়্যার যেমন ইম্পর্টেন্ট, অ্যান্টিভাইরাস তেমন ইম্পর্টেন্ট। আর হচ্ছে অ্যান্টিভাইরাস ব্যবহার ও প্রতিরোধের উপায় কিভাবে, ওই ওই আগের ওগুলি দেখছো যে ওগুলি একটু দেখে নিও, এগুলো এখন তো ইজি আছে, মানে বিশাল বড় একটা অধ্যায় কিন্তু এটা। আর হচ্ছে যে ইথিক ডিজিটাল, মানে কম্পিউটার চালানোর কিছু ইথিক্স আছে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের পরেই, মানে কি কি তোমার কিছু মানে করতে হবে। মানে তুমি ইন্টারনেট পাইলে আর যা কিছু করবে এমনটা না, তুমি ফেসবুকে যাকে মন চাইলে তাকে কিছু লেখলা, মানে মানে একটা ইনফরমেশন পাইলা তুমি প্রচার করে দিলে, সেটা সত্য না মিথ্যা তুমি দেখলা না যাচাই করে, একটা রোগের চিকিৎসার ওটা রোগের চিকিৎসা না, তুমি পাইলা দিয়ে দিলা, লেখলা যে দারার সাপ হচ্ছে বিষাক্ত সাপ, ঠিক আছে, এক জায়গায় দেখলা তুমি ছড়াই দিলে, বা দারার সাপের লেজের মধ্যে বিষ আছে, এগুলো তো ভুয়া ইনফরমেশন, তুমি এগুলো ছড়াইতে পারো না কখনই। তা এই কম্পিউটার ইথিক্স এর হচ্ছে এটা যেহেতু হচ্ছে আমরা সিকিউরিটির ব্যাপার, একটা ইথিক্স এর ব্যাপার আছে, তাই এটা একটু দেখে নিও, এটা ইজি পড়া, এগুলো এমনিতেই লিখতে পারবো। তারপর ক্যাসপারসি, এটা আছে অ্যান্টিভাইরাস, অ্যান্টিভাইরাস গুলোর ব্যাপারে বলছে। তারপর নর্টন, এগুলো অ্যান্টিভাইরাস আছে, ওই প্রত্যেকটা অ্যান্টিভাইরাসের কি কি বৈশিষ্ট্য আর প্রতিরোধের উপায়, ওই সবগুলো একই, একটা পড়লে বাকি দেখালে ওই নাম চেঞ্জ করে দিবে খালি, ওই অ্যাভাস্ট, ওই সবগুলো একই, ওইগুলো আলাদা আলাদা তোমার জানার দরকার নেই, এগুলো এখানে আলাদা আলাদা তো ওগুলো মুখস্থ করতে পারবে না, মানে একটা জানলে বাকিগুলো ওইটা দিয়ে চালাই দিবে এগুলা প্রশ্ন আসলে, কারণ এগুলা তো ওই যে মুখস্থ করে লেখার এগুলা আসলে জিনিস না। আর উইন্ডোজ ফায়ারওয়াল, মানে আমাদের উইন্ডোজ এর একটা থাকে, মানে অটোমেটিক একটা সিস্টেমে একটা বিল্ট ইন মানে নেটওয়ার্ক ব্যবস্থা, এটা মোটামুটি ভালোই স্ট্রং, রেগুলার আপডেট হয়, যাদের ইন্টারনেট সচল আছে তারা এটা ইউজ করতে পারে মোটামুটি। তো উইন্ডোজ 11 তো এটা ইউজ করতে দেয়, উইন্ডোজ 10 মনে হয় আছে, বন্ধ করছে কিনা জানি না, 7-এরটা আগে বন্ধ করে দিচ্ছে। তা এই ফায়ারওয়ালটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে, একটু দেখি না কিভাবে যে সেটিং করা যায়, বলছে কন্ট্রোল প্যানেল যাইতে হবে, তারপরে সিস্টেম এন্ড সিকিউরিটি যাইতে হবে, তারপর উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল টার্ন অন, ডিফেন্ডার ফায়ারওয়াল অন অফ। যদি হচ্ছে তোমার অ্যান্টিভাইরাস তুমি দাও তাইলে হচ্ছে এটা অনেক সময় অফ অফ হয়ে যায় অটোমেটিক্যালি, ভালো, যেমন আমারটা অটোমেটিক্যালি অফ হয়ে যায়, কারণ আমার ওই অ্যান্টিভাইরাসটার মধ্যে সিকিউরিটি ওদের সাথে মার্জ করা আছে। এটা অ্যালাউ করে দিলে কি কি কোনটা কোনটা তুমি অ্যালাউ করবা, এগুলো সেটিং এ টেডিং এ এগুলো দিয়ে দিছে, ওইটারই সেটিং। তা এই হচ্ছে এই অধ্যায়ের কাহিনী, লাস্টের দিকে অ্যান্টিভাইরাস গুলোর কথা বলছে। তা যে কোনো একটা অ্যান্টিভাইরাস পরীক্ষা এরকম আসতে পারে, যে কোনো একটা অ্যান্টিভাইরাসের হচ্ছে ব্যবহার বা বৈশিষ্ট্য এরকম আইতে পারে। তার মধ্যে হচ্ছে ফায়ারওয়ালটা এখানে ইম্পর্টেন্ট আছে, যে কম্পিউটার বিল্ট ইন অবস্থায় থাকে, এটা ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে এইখান থেকে ক্যাসপারসিটা মোটামুটি একটু ওই ওয়ার্ল্ডে ভালো চলে আছে, ক্যাসপারসি ক্যাসপারসি এটা একটু দেখে নিও, মানে ক্যাসপারসি এটা একটু দেখে নিও। নর্টন বা এগুলা অত, অ্যাভাস্টটা ফ্রি সফটওয়্যারের জন্য, এটা হচ্ছে বিনামূল্যের জন্য, ওই বিনামূল্যের জন্য আবার পরীক্ষা ইম্পর্টেন্ট, বলে দিল একটা বিনামূল্যে ব্যবহার একটা সফটওয়্যার, এটা হচ্ছে মানে অ্যান্টিভাইরাসের ব্যবহার লেখো, তো তুমি অ্যাভাস্টটা আর ক্যাসপারসিটা ভালো করে পড়তে চাই হবে। আর এখানে উইন্ডোজ ফায়ারওয়াল যেটা আছে
তা ঠিক আছে, অনেক বড় ভিডিও হয়ে গেলো, যেহেতু অনেক বড় একটা টপিক। আশা করি এই অধ্যায়টা তুমি পড়ে অনেক মজা পাবা। এবং ওই যে বললাম যে একটা প্ল্যান, তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় আমরা কি জন্য পরে পড়বো, আমরা প্ল্যানের অংশ হিসেবে এই টপিকটা আগে পড়ে নিব আমরা। কারণ এখানকার টপিক গুলো দেখো সবগুলো সেম সেম, প্রতিদিন এগুলা তুমি ব্যবহার করতেছো, এগুলোর সাথে তুমি অভ্যস্ত, এগুলা পড়লে তোমার মনে থাকবে, তুমি লিখতে পারবা। কিন্তু ওই যে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এগুলা আসলে ভেজাল আছে ওগুলা রে ভাই। ওগুলা কম্পিউটারে দেখানো ইজি, কিন্তু ওইগুলা খাতায় লেখা মুশকিল। আমি মনে করি আমার জন্য কষ্ট করে, তোমার জন্য সোজা হইতে পারে, কিন্তু আমার জন্য খুব কষ্ট করে মনে হইতেছে যে ওগুলা আসলে দেখে আমি, যদিও কম্পিউটার চালাই অনেক বছর থেকে, প্রায় 15 বছর বেশি সময় থেকে কম্পিউটার চালাই, কিন্তু আমার মনে হয় ওগুলা মুখস্থ করে লেখা খুব ক্রিটিক্যাল হয়ে যাবে, উল্টা পাল্টা লেখা ভালো পাবে ওগুলা, কারণ কম্পিউটার সামনে থাকে লেখা সম্ভব। কিন্তু ওগুলা হাগাও না দেখে মনে করি কোনটা কোন অপশন কোথায় আছে, এটা মাথা নষ্ট করে ফেলাবে এগুলা। যাই হোক, এই অধ্যায়টা পড়ো, আমি পরবর্তী ভিডিও দিব খুব দ্রুতই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।